শহীদ পরিবারের পাশে থাকবেন প্রধান উপদেষ্টা, জুলাই গণহত্যার বিচারের অঙ্গীকার। ফুটপাত পেরিয়ে প্রধান সড়কও হকারদের দখলে, ওভারব্রিজেও হাঁটা চলা দায়। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক ১৩ শতাধিক, কাজ শুরু করেছে কমান্ড সেক্টর। গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দা তালিকায় টিউলিপের নাম। ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্প পুতিন ফোনালাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। জুলাই আন্দোলনে খুনিদের বিচারের পাশাপাশি শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে এ প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় শহীদ পরিবারগুলোর আহাজারিতে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। মেহেদী হাসানের রিপোর্ট। রোববার বিকেলে শহীদ পরিবারের সদস্যরা আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও জুলাই অভ্যুত্থান আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলমকে নিয়ে তাদের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদ পরিবারগুলো তাদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, অপরাধীদের বিচারে কোনো ছাড় নয়। একদিনে এটা সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু আমরা ছাড়বো না। ধাপে 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 যতদূর নিয়ে যেতে পারি আমরা নিয়ে যাব। এটি হলো আমাদের কমিটমেন্টটা, হলো সেটা যে আমরা আছি এটার পেছনে, তোমাদেরকে ছেড়ে আমরা কোথাও যাব না। শহীদ পরিবারগুলো যেন তাদের অসহায় না ভাবে, সেই আহ্বানও প্রধান উপদেষ্টার। এমনভাবে আমরা করতে চাই যাতে দেশের মানুষ তোমাদের, এমন তোমাদের সন্তানদের, তোমাদের ভাই বোনদের কোনো রকমে যেন ভুলতে না পারে। এটা আমরা চেষ্টা করব যে এটুকু মনের মধ্যে গেঁথে দেওয়া, না হলে এটা এই পুরো আন্দোলন সার্থক হলো না। তো এরই যদি ভুলে গেলাম তাহলে কি করলাম? বৈঠক শেষে শিশুসহ শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। দিন দিন রাজধানী নিউ মার্কেট সহ আশপাশ এলাকায় ফুটপাতের গণ্ডি পেরিয়ে প্রধান সড়কও দখলে চলে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে। এমনকি পথচারী পারাপারের ওভারব্রিজেও অবস্থান নিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ অবস্থায় সংকুচিত হয়ে পড়েছে মানুষের চলাচলের পথ। সমাধান হিসেবে নির্দিষ্ট স্থানে পুনর্বাসন চান ফুটপাতের ব্যবসায়ীরা। পুলিশ বলছে, উচ্ছেদেও সমস্যার সমাধান মিলছে না। এরশাদ আলীর তোলা ছবিতে দীপু শিকদারের প্রতিবেদন। নিউ মার্কেট আর উল্টো পাশে চাঁদনি চক, যতদূর চোখ যায় সড়কের দুপাশে সারি সারি ছোট বড় দোকান। তাছাড়া ওই সড়কে যতগুলো মার্কেট রয়েছে তার সিংহভাগের ফুটপাত দখল হয়ে আছে বছরের পর বছর ধরে। এখানে ছোট বড় দোকানগুলোর কারণে দিনে দিনে শুরু হয়ে এসেছে ফুটপাত। সম্প্রতি ফুটপাতের গণ্ডি পেরিয়ে প্রধান সড়কে চলে আসছে দোকান। পথচারীদের পথ চলতে পড়তে হচ্ছে বাধার মুখে, তৈরি হচ্ছে যানজট। যাত্রী নামার সম্ভব না। এই ফুটপাত হলে গাড়ি এরাই মনে করেন সব দখল করে নিচ্ছে রাস্তা। চলাচলের রাস্তাটা ঠিক না রাখলে আমাদের যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। ফুটপাত চলতে গেলে মানুষের যেভাবে দোকান ফুডের উপরে ওইভাবে চলতে গেলে তো অবশ্যই সমস্যা হয়। রাস্তাটা অর্ধেক বন্ধকতা সৃষ্টি হয়ে থাকে, চলাচল করতে পারি না আমরা ঠিকমতো। আমরা সাধারণ জনগণ এই পথ দিয়ে চলাফেরা করে এই যাতায়াতের প্রচুর প্রবলেম। আসলে এ ব্যাপারে আমাদের খুব সতর্ক হওয়া উচিত। শুধু তাই নয়, নিউ মার্কেট নীলক্ষেতে পারাপারের ওভারব্রিজটির অধিকাংশ জায়গাও চলে গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে। তাদের দাবি, এসব দোকানের কারণে কারো সমস্যা হচ্ছে না। মানুষের যাওয়া আসার জন্য আমরা রাস্তা রাখি, তারপর দোকান সাইডে রাখছি। পাবলিকের তো মনে হয় না কোনো প্রবলেম হয়। আগে পরে দেখা যায় আমরা এই লাইনগুলো ছিল, এখন এটা আবার বাড়ছে কিভাবে সেটা তো তারাই বলতে পারবে, কারণ এখানে গতবার একজনের পর একজন থাকে। অনেকগুলো উঠে আমাদের ফ্যামিলি চলবে, আমরা কি করে খাবো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনর্বাসন করলেই একমাত্র এই সমস্যার সমাধান মিলবে বলে মনে করেন তারা। যাদেরকে ক্ষমতা আছে বা যারা ওই পর্যন্ত নিতে পারবে তাদের লোকজনই থাকবে। কোনো একটু খালি নেই, দেখেন এই যে একটা ওই এই সাইডে তো লাগাইছে, এই সাইডেও লাগাইছে।
যে আমরা নিচে একটু লাগামো এই জায়গা নাই। সিটি কর্পোরেশন যদি আমাদের যে কোনো একটা জায়গা মতো উদ্যোগ করে যদি দেয় সবাইকে যে এই জায়গাটা আপনারা করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। ডিএমপি বলছে উচ্ছেদ অভিযান চললেও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না। একদিকে তাদের উচ্ছেদ করছি আর আরেকদিকে যেতে যেতে আবার তারা সেই সড়কে চলে আসছে, যেটা অনাকাঙ্ক্ষিত। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা নানাভাবে জনউপদ্রব সৃষ্টি করছে। সমস্যার সমাধানে ফুটপাতের ব্যবসায়ীদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানায় পুলিশ। বিঘ্ন ঘটে এরকম কোনো কর্মকাণ্ড যেন না করে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে অপারেশন ডেভিলস হান্টে 13 শতাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাসায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 239 জনের নাম উল্লেখ এবং আরও 200 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। হামলার ঘটনা এবং অভিযানে এখন পর্যন্ত গাজীপুরে 86 জন গ্রেপ্তার হয়েছে। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রোববার বিকেলে গাজীপুর সদর থানায় মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ মুহিত। মামলায় 239 জনের নাম উল্লেখ এবং আরও 2 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়। ফ্যাসিস্টের দোসরদের বিচার দাবি করেন ছাত্র নেতারা। প্রত্যেকের এই বিচার চাই। অবশ্যই যে তারা যে হত্যা চেষ্টা করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা যে হামলা করেছে এদেরকে ফাঁসির বিচার চাই। মোজাম্মেলের বাসায় ডেকে নিয়ে গিয়ে যে আমাদের ছাত্রদের উপর যে হামলাটা করা হয়েছে এবং এটা যারা করছে এদের এগেইনস্টে মামলা করছি আমরা। পুলিশ জানায় পরিস্থিতি ঘোলাটে করতে একটি মহল তৎপর রয়েছে। জনগণকে শান্তি ও স্বস্তি দিতেই যৌথ বাহিনীর এই অভিযান। এক্ষেত্রে ফ্যাসিস্টদের চোখ রাঙানি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় পুলিশ। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। আমাদের কাছে ইনফরমেশন আছে গাজীপুরকে কেন্দ্র করে যারা পতিত সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে যারা আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না। যারা এই জনগণকে অশান্ত করতে চায়, জনগণকে অস্বস্তি করতে চায়, জনগণকে ঘুমাতে দিতে চায় না, তাদেরকে সমীচীন জবাব আমরা দিতে চাই। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার রাত থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। বিকেলে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে যৌথ বাহিনীর টিম বের হয়ে নগরীতে টহল শুরু করে। অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধীদের ধরতে চট্টগ্রাম ও খুলনা সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার খুলেছে সরকার। পুলিশ, সেনাবাহিনী সহ প্রতিটি বাহিনীর প্রতিনিধির অংশগ্রহণে গঠিত এই সেল সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এছাড়া 12 জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করার কথাও জানান প্রেস সচিব। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 6 মাসে অর্থনীতির কি অবস্থা তা জানাতে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন। শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মূল্যস্ফীতি সহ সামগ্রিক খাতের অগ্রগতির কথা তুলে ধরেন। ইম্পোর্টের গ্রোথ হয়েছে, আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন। কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বলেন কিছু চুরি ডাকাতি বাড়লেও গেল বছরের তুলনায় খুনের ঘটনা কমেছে। আমরা বলছি যে কিছু কিছু জায়গায় ছিনতাই বেড়ে গেছে, কিছু কিছু ডাকাতিও কিছু কিছু জায়গায় বেড়েছে, কিন্তু আপনি খুন দেখেন এই 5 বছরের মধ্যে সবচেয়ে কম। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে আমরা ফিগারটা দিয়েছি 5 বছরের মধ্যে সবচেয়ে কম। সার্বিক আইন শৃঙ্খলার উন্নতির জন্য কেন্দ্রীয় সমন্বয় সেলের কার্যক্রম শুরুর বিষয়েও কথা বলেন প্রেস সচিব। পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে।
তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এদিকে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী 12 জনের নাম চিহ্নিত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কোথায় যে টাকাটা হয়েছে এবং এই টাকা দিয়ে কারা কারা কি অ্যাসেট করেছেন এবং অ্যাসেট যদি আমরা লোকেট করতে পারি সেটাকে আমরা ওই দেশে যাতে ফ্রোজেন হয়ে যায় এবং এটা ইভেনচুয়ালি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যতদিন দেশ থেকে শয়তান নির্মূল না হয় ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করার কথাও জানান তিনি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, বিশ্বে যেসব দেশে বিপ্লব হয়েছে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। রাজধানী ভিন্ন অনুষ্ঠানে এসব বলেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সারা দেশে শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে চলছে এ অভিযান। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরের ঘটনায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, দেশের পতিত সরকারের সাথে বিপ্লবে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে না। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা এদেরকে রিফর্ম করতে, আমরা কিছু রিয়ালাইজ করে যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও শক্ত অবস্থানে নিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাই দায়ী। তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টকে বিএনপি স্বাগত জানায়। বেগম খালেদা জিয়া ভালো আছেন, তার চিকিৎসা চলছে বলেও জানান বিএনপি মহাসচিব। আজকে দেশে এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। এতদিনের পরে একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একথা জানান। এদিকে নির্বাচন কমিশন কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ইসি নিরপেক্ষ থেকে কাজ করতে চায়। নির্বাচন ভবনে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শিউলি শবনমের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে কোন রাজনৈতিক দল হিসেবে প্রথমবারের মতো আগারগাঁও নির্বাচন ভবনে এএমএম নাসির উদ্দিন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির 3 সদস্যের একটি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো সুপারিশ সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হলে শুধু ইসি নয়, বিএনপির পক্ষ থেকেও বাধা দেওয়া হবে। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। এর আগে সকালে নির্বাচন কমিশন বিটের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন আরএফইডির রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন সিইসি। বলেন, রাজনৈতিক নিয়ন্ত্রণই কমিশনের বদনামের 1 নম্বর কারণ। রাজনীতির কাছে
ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন সিইসি। তার আগে বেস্ট রিপোর্টিং এর জন্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন 3 বিভাগে বিজয়ী সাংবাদিকদের পুরস্কার তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এবার রাজধানী গুলশানে বিলাসবহুল ভবনের সঙ্গে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র মিলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয় 2014 সালে গুলশানে বিলাসবহুল ওই 10তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপের নাম তালিকাভুক্ত ছিল। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। রাজধানীর আভিজাত এলাকা গুলশানে 10তলা এই অ্যাপার্টমেন্টের নাম সিদ্দিকস। 2014 সালে টিউলিপ সিদ্দিকের বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা ছিল গুলশানের এই বিলাসবহুল বাড়িটি। তখন যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে নতুন করে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট এই বাড়ি নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, আনুষ্ঠানিক নথিতে 10তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপের নাম তালিকাভুক্ত ছিল। ভবনটি টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক নাকি পরিবারের নামে তা স্পষ্ট নয়। এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির সন্ধান মিলল। সম্প্রতি টিউলিপ সিদ্দিক তার বাবার পারিবারিক অবকাশ যাপনের বাড়ি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। গাজীপুরের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি নামে অবকাশ যাপনের এই বাগান বাড়ি নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশ থেকে পালিয়ে লন্ডনেও সুবিধা করতে পারছে না আওয়ামী লীগ নেতা কর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্মারকলিপি দিতে গিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ঢুকতে পারেনি তারা। তাদের আচরণ ছিল মারমুখী, তাই প্রথমে দরজা খোলেনি কর্মকর্তারা। বারবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রিটিশ পুলিশ। শেষ পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে স্মারকলিপি দেন তারা। এর আগে পূর্ব লন্ডনেও দলীয় লিফলেট বিতরণ করতে গিয়ে প্রত্যাখ্যানে মুখে পড়েন পলাতক 3 সাবেক মন্ত্রী, এমপি নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে লন্ডনেও। একসময় যাদের ইশারায় চলত লন্ডনে বাংলাদেশ হাইকমিশন, এখন তাদের অবস্থাই শোচনীয়। গেল 6 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে স্মারকলিপি নিয়ে হাইকমিশনে যান যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন দল। বেশ কয়েকবার ধাক্কাধাক্কির পরও খোলেনি দরজা। তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রিটিশ পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একজন কর্মকর্তা বের হন, তবে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। দরজার বাইরে ফুটপাতে দাঁড়িয়েই স্মারকলিপি দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর আগে পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় গিয়েও সুবিধা করতে পারেনি আওয়ামী লীগ নেতাকর্মীরা। পলাতক 3 সাবেক মন্ত্রী আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ করতে গেলে বাংলাদেশিরা তাদের প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে নিজেরা নিজেদের মধ্যে লিফলেট বিতরণ ও ফটো সেশন করে কর্মসূচি শেষ করেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 4 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ম্যাথস শিক্ষার্থীরা। সে সময় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হাইকোর্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় আহত হয় 20 জন। মানিক শিকদারের রিপোর্ট। 4 দফা দাবি আদায়ে রাজধানী শাহবাগ অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের তোপের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা। হাইকোর্ট এলাকা উত্তাল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়ে পড়ে।
শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে বারবার তাদের সাথে প্রতারণা করেছে সরকার। শিক্ষার্থীরা এখন আশ্বাস চায় না, আমরা এখন দুই পক্ষ কথা বলবো যেন আমাদের দাবি এখানেই রেজুলেশন আকারে পোস্ট করা হয়। 7 দিনের একটা টাইম নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, 7 দিনে কতদিন সেটা আমরা একটু জানতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। আমাদের এই সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ছি না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পূর্ব শত্রুতার জেরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল 4টার দিকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ থেমে থেমে এই সংঘর্ষ চলে। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে যান। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। ধানমন্ডি 32 নম্বরে কৌতূহলের আয়নাঘরের কৌতূহল মেটাতে বাড়িটির বেসমেন্টের পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস, তবে সেখানে মেলেনি কোনো প্রমাণ। এদিকে আজও বাকি ভবনগুলো ভেঙে ইট ও রড নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলে ছাত্র জনতা, তবে সেখানে নির্মাণাধীন একটি ভবন ঘিরে মানুষের আগ্রহ। ভবনের নিচে পার্কিং এরিয়ায় পানির সন্ধান পাওয়া যায়। সাধারণ মানুষ বলছেন, পানি নিষ্কাশন শেষ হলে মিলতে পারে আয়নাঘর বা এই জাতীয় কোনো কিছু। ওনার নিচে আরো একতলা থাকতে পারে কিংবা আরো 3 তলা থাকতে পারে। নিচে আয়নাঘর নামে যেই শব্দটা উঠছে আমরা দেখতে আসছি। হিজাব পরে এটা জানা যাবে এটা কি সত্যি কি আয়নাঘর। এদিকে পানি শুকিয়ে ফেলার পর আয়নাঘরের আগ্রহ নিয়ে ভিড় বাড়ে মানুষের, তবে কোনো আলামত মেলেনি সেখানে। আয়নাঘর নাই ঠিক দেখলাম না, তারপরে তো এগুলো তো পরিকল্পিত কিছুই তো বোঝা যাচ্ছে না। আয়নাঘর না, এটা হচ্ছে গাড়ির বেসমেন্ট 1 2 আন্ডারগ্রাউন্ড, এটা গাড়ি পার্কিং এর আন্ডারগ্রাউন্ড। আমি তো আসলে দেখলাম না, নমুনা পাওয়া যাচ্ছে না যায় না করে এখানে। এদিনও দেখা যায় অনেক মানুষ 32-এর বাড়িগুলো থেকে ভেঙে নিয়ে যাচ্ছেন ইট ও লোহা। তারা জানান, এগুলো তারা নিজ উদ্যোগে ভাঙছেন বিক্রি করার জন্য। 30 কেজি দেখছি কালকে, এটা তো আপনার এই মনের আমুদে ভাঙতাছি। আমরা মজুরি কে দিব? এইটাই মজুরি, ভাঙে নেবে এটাই মজুরি। ভাঙা 32 দেখতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন উৎসুক জনতা। আমরা একটা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। আমি আসছি, আমার বোন, আমার মা, আমার ছেলে, আমার ভাগ্নি, আমরা সবাই আসছি দেখতে। সাধারণ মানুষ বলছেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ধানমন্ডি 32-এর ঘটনায় ভারতের নিন্দা প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন মুখপাত্র। জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য দিচ্ছেন তা দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ধানমন্ডি 32-এ ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়েছে ভারত। আর ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের জেরেই এই ঘটনা বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে ভারতের প্রতিক্রিয়ার জবাব দিয়েছে অপ্রত্যাশিত বলে। 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ভারতে থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য অগ্রহণযোগ্য মনে করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে।
ইউক্রেন রাশিয়া যুদ্ধে জড়িত বাংলাদেশিদের একজন গ্রেফতার এবং ভ্রমণ ভিসায় রাশিয়া যেতে সতর্কতা জারির তথ্য দিয়েছে মন্ত্রণালয়। রাশিয়ায় মানব পাচারের সাথে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়া ডাকসুর গঠনতন্ত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলেও মনে করেন অনেকে। সংলাপে দ্রুত ডাকসু নির্বাচন চাওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্কার প্রস্তাবনা তুলে ধরে ছাত্র সংগঠনগুলো। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডিইউডিএস ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ডাকসু সংলাপ, সংস্কার ও নির্বাচন আলোচনা। উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা। কথা বলেন ডাকসুর নির্বাচন ঘিরে নানান সংস্কার বিষয়ে। বর্তমানে কি করছে সেই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহমিদ আল মুদাসির চৌধুরী ছাত্র রাজনীতির সংস্কার জানিয়ে বলেন, প্রশাসনিক জটিলতা এখনো রয়েছে। শিক্ষার্থীদেরকে নিয়ে যখন আমরা আমাদের দাবি জানাই, স্মারকলিপি দেই, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটি পরিষ্কার করেনি। রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে যুক্তদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি। যারা রাজনীতির মধ্যে আছে, জাতীয় ক্ষেত্রে থাকুক, ছাত্রদের মধ্যে থাকুক, এক্সপোজ করে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, ডাকসু নির্বাচনের পূর্বে সংস্কার করতে হলে তা গণভোটের মধ্য দিয়ে করতে হবে। ডাকসুর গঠনতন্ত্রে পরিবর্তন আনার বিষয়ে কথা বলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক। মেজর যে সংস্কারগুলো, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা গণভোট বা একটা রেফারেন্ডাম সিস্টেমের ভিতর দিয়ে করতে হবে। 5 আগস্ট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের চেতনা বা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা বা চেতনা কোনটিকে ধারণ করে না। 28 বছর অচল থাকার পর 2019 সালের মার্চে নির্বাচনের মাধ্যমে সচল হওয়া ডাকসু কমিটির মেয়াদ শেষ হয় 2020 সালের মার্চে। করোনা মহামারী এবং প্রশাসনের অনীহার কারণে 4 বছর ধরে বন্ধ থাকে ডাকসু। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। 21 বইমেলার খবর। বইমেলার নবম দিনে এসে বাড়ছে পাঠক সমাগম। প্রতিদিনই আসছে নতুন বই। এবার পাঠকের আগ্রহের অন্যতম জায়গায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বই। এদিকে এখনও মেলা মাঠে চলমান রয়েছে স্টলের কাজ। তানজিলা তাসনিমের রিপোর্ট। দিন দিন প্রাণের মেলায় বাড়ছে পাঠকের আনাগোনা। স্টল প্যাভিলিয়নগুলো সেজেছে রকমারি বইয়ের সম্ভারে। তবে পাঠকের আগ্রহের অন্যতম অংশ জুড়ে জুলাই আন্দোলন সম্পর্কিত বই। জুলাই অভ্যুত্থান নিয়ে বই লেখা হচ্ছে, বিভিন্ন ধরনের গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। আমার মনে হয় এগুলো জুলাই অভ্যুত্থান যেহেতু আমাদের জেনারেশনই করেছে, আমার কাছে মনে হয় এগুলো অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে। আমি খুবই আগ্রহী অ্যান্ড এক্সাইটেড আছি বইগুলো দেখার জন্য। অনেক কিছু আমরা জানতে পারবো, নতুন নতুন অনেক বই এসেছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সমসাময়িক যারা লেখক আছে তারা লিখছেন, পাশাপাশি হচ্ছে বাংলা একাডেমি থেকে আমরা দেখেছি নতুন নতুন বই বের করা হচ্ছে। এই লেখাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জুলাই অভ্যুত্থানের পরে এই জায়গাটা তৈরি হয়েছে যে ফ্যাসিস্টের আমলে যেই বইগুলো নিষিদ্ধ ছিল সেই বইগুলো আমরা পড়তে পারবো। ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান নিয়ে লেখা বিভিন্ন বই পাঠকের হাতে তুলে দিতে চেষ্টা করছেন প্রকাশনী সংশ্লিষ্টরা। জুলাই যে বিপ্লব হয়েছে, বিপ্লব সম্পর্কে জানার জন্য পাঠকদের অনেক আগ্রহ। পাঠকরা আসছে এবং দেখছে কিছু কিছু বই বিক্রি হচ্ছে। পাঠকরা যারা আসছে তারা অনেকেই সিক করছে খুঁজছে এই জুলাই রিলেটেড, এই আন্দোলন রিলেটেড, বিপ্লব রিলেটেড বই বা কবিতা। নবম দিনে 97টি সহ এ পর্যন্ত মেলায় এসেছে 750টি বই। অন্যদিকে এদিনও মেলা মাঠে দেখা গেছে বিভিন্ন স্টল তৈরির কাজ। পরিবর্তিত বাংলাদেশের এই বইমেলায় বিভিন্ন বয়সের পাঠকরা আসছেন এবং বই কিনছেন। তারা জানার চেষ্টা করছেন জুলাই গণ অভ্যুত্থানের অজানা দিকগুলোকে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। নিম্ন আয়ের মানুষের জন্য ব্যবহৃত প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পলের উপর থেকে ভ্যাট অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তারা বলেন, 150 টাকার মধ্যে থাকা প্লাস্টিক ও রাবারের জুতার ওপর ভ্যাট আরোপ করায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। তারা সরকারের কাছে দ্রুত ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানান।
এ সময় দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন তারা। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ পরিবারের পাশে থাকবেন প্রধান উপদেষ্টা, জুলাই গণহত্যার বিচারের অঙ্গীকার। ফুটপাত পেরিয়ে প্রধান সড়ক ও হকারদের দখলে, ওভারব্রিজেও হাঁটা চলার দায়। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক 13 শতাধিক, কাজ শুরু করেছে কমান্ড সেন্টার। গুলশানে বিলাসবহুল ভবনে বাসিন্দা তালিকায় টিউলিপের নাম। ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্প পুতিন ফোন আলাপ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।